প্রভাতের আলো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। স্টুডিওতে আমি রয়েছি পিয়ালি আর আমার সাথে রয়েছে এশা। এশা, আজকে আমরা দেখে নিই আমাদের গুরুত্বপূর্ণ পেপারগুলোতে কি হেডলাইন আছে, সেগুলো আমরা আজকে প্রথমেই দেখে নিই। একদমই প্রথমেই তুলে নিচ্ছি যুগসংঘ পেপার। যুবসংঘ পেপারে প্রথমেই যে হেডলাইন আছে সেদিকে চোখ রাখি। সীমান্ত সুরক্ষা অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গের সঙ্গে মিলে কাজ করবে অসম। এই ছিল আজকে যুগসংঘের হেডলাইন। সীমান্ত সুরক্ষা আর অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গের সঙ্গে মিলে কাজ করবে আমাদের অসম। রাজ্যপালের ভাষণে হিমন্ত 2.0 সরকারের ভবিষ্যতে কর্মপন্থা। এই বিস্তারিত কি আছে সেটা অল্প পড়ে নিই। এতদিন মমতা সরকার ক্ষমতায় থাকা সম্ভব হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গ এখন বিজেপির সরকার, তাই সীমান্ত সুরক্ষা থেকে দেশের নিরাপত্তা অনুপ্রবেশ রোধে এখন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে মিলে কাজ করবে রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় নিজের ভাষণে সরকারের এই ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরেছে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। তাছাড়া আগামী 5 বছর হিমন্ত 2.0 সরকারের লক্ষ্য কাজের রূপরেখা নিজের ভাষণে বর্ণনা করেছেন তিনি। অসমে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত সিল করার কাজে গুরুত্ব দিচ্ছে, যাতে অনুপ্রবেশ রোধ করা যায়। সীমান্তে নজরদারি করার ফলে প্রচুর সংখ্যক অনুপ্রবেশকারী ধরাও পড়েছেন। সীমান্তে তাদের পুশব্যাক করার প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে সীমান্তের সরকার। কিন্তু এতদিন ধরে মুখ্যমন্ত্রীর আক্ষেপ ছিল অসমের সীমান্তে কড়াকড়ি করলে কি হবে, পশ্চিমবঙ্গের উন্মুক্ত সীমান্ত নিয়ে বাংলাদেশিরা অবাধে ঢুকতে পারেন, ফলে দেশের নিরাপত্তা রক্ষায় অসমের প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। সেই জন্য কাঁটাতারে বেড়া দিয়ে ঘিরে রাখা হলেও পশ্চিমবঙ্গের বাংলাদেশের সীমান্ত আজও উন্মুক্ত। মমতা সরকারের তাতে গুরুত্ব দেননি, সহযোগিতা করেননি কেন্দ্রের সঙ্গে, অথচ পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সবচেয়ে বেশি। তাই সীমান্ত সুরক্ষায় পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রশংসা করে রাজ্যপাল বলেন, এর ফলে বাংলাদেশের সীমান্ত সুরক্ষা হবে। জাতীয় নিরাপত্তার প্রতি দায়বদ্ধ সরকার এখন অসম। পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রের সমন্বয়ের ভিত্তিতে কাজও করছে, এর ফলে দীর্ঘদিন চ্যালেঞ্জের মোকাবিলা করা সম্ভব হবে। শিলিগুড়ি করিডোর সহ স্পর্শকাতর অঞ্চলে সীমান্ত বেড়া বসানোর কাজও সম্পূর্ণ হলে সীমান্ত সুরক্ষিত হবে এবং অনুপ্রবেশ রোধে ফলপ্রসূ ব্যবস্থা নেওয়া হবে বলেই জানা যাচ্ছে। এই ছিল যুগসংঘের প্রথম যে হেডলাইন। এরপর আমরা দ্বিতীয় হেডলাইনের দিকে চোখ রাখবো। ভারতকে পর্যাপ্ত জ্বালানি যোগান দিতে প্রস্তুত আমেরিকা। এটা একটা খুবই ভালো বার্তা যে ভারতকে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি যোগান দেবে আমেরিকা। এই বার্তা মার্কো রুবিওর। ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী হয়েছে আমেরিকা, এমনই বার্তা দিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। তিনি জানিয়েছেন, ভারত যত পরিমাণ শক্তি কিনতে চায় ততটাই বিক্রি করতে প্রস্তুত ওয়াশিংটন। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা তিনি বলেন। ভারতকে আরও বেশি তেল ও শক্তি সরবরাহ করতে চায় আমেরিকা। ইতিমধ্যেই এ বিষয়ে নয়াদিল্লিতে আলোচনা করে এই কথা জানিয়েছেন। তার কথায় ভারতের শক্তি চাহিদার ক্ষেত্রে আরও বড় অংশীদার হতে চায় আমেরিকা। রুবিও আরও বলেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু ও অংশীদার দুই দেশের মধ্যে বহু ক্ষেত্রে সহযোগিতাও রয়েছে, তাই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। 23 এবং 26শে মে ভারত সফরে আসছেন মার্কো রুবিও। সফরে কলকাতা, আগ্রা, জয়পুর এবং নয়াদিল্লিতেও যাওয়ার কথা রয়েছে। শক্তি, নিরাপত্তা, বাণিজ্য এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন তিনি। পাশাপাশি কোয়াডেও তার বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। এই ছিল যুগসংঘ পত্রিকার যে দ্বিতীয় হেডলাইন সেটি। এরপর আমরা তৃতীয় হেডলাইনে চলে যাব। অনুপ্রবেশ রুখতে অসম, ত্রিপুরা, বঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে শীঘ্রই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন, ভারতের পূর্বাঞ্চল সীমান্তে অনুপ্রবেশ আটকাতে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে খুব শীঘ্রই অসম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন তিনি। বিএসএফ এর অনুষ্ঠানে তিনি বলেন, অসম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের সরকার এখন একটাই নীতিতে বিশ্বাস করে, সেটা হচ্ছে দেশে অবৈধ অনুপ্রবেশ মেনে নেওয়া হবে না, দেশে কোনো অনুপ্রবেশ ঘটতে দেওয়া হবে না। অমিত শাহ জানিয়েছেন, অনুপ্রবেশ আটকানোর লক্ষ্যে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে খুব শীঘ্রই। 3 রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে তিনি একটি বৈঠকও ডাকা হবে খুব শীঘ্রই। অনুপ্রবেশকারীরা সীমান্ত রক্ষা বাহিনীকে তা সক্রিয় হওয়ার আহ্বানও জানিয়েছেন অনুপ্রবেশ রোধ করার জন্য। সীমান্তে পর্যবেক্ষণ ছাড়াও সমন্বয়ের ক্ষেত্রে বিস্তার করতে এবং তৃণমূল
স্তরে তথা তথ্য আদান প্রদানের ক্ষেত্রেও শক্তিশালী করতে বিএসএফকে আর্জি জানিয়েছেন তিনি। অমিত শাহ বলেন, আমি বিএসএফকে আহ্বান জানাচ্ছি শুধু সীমান্তে কাজ করার পরিবর্তে আমাদের ডিস্ট্রিক্ট কালেক্টর, পাটোয়ারি পুলিশ সুপার, পুলিশ থানার ইনচার্জ সহ সবার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এই ছিল আমাদের যুগসংখ্য পেপারে আজকে হেডলাইন। আমি এখন অন্য একটু পেপার নিয়ে নিচ্ছি, অন্য পেপারে দেখি কি আছে। তুলে নিলাম সাময়িক প্রসঙ্গ। সাময়িক প্রসঙ্গে একই শীঘ্রই অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করা হবে। অনুপ্রবেশ ঠেকাতে নয়া নীতি চালু হচ্ছে, স্মার্ট বর্ডার। অমিত শাহ এই কথা জানিয়েছেন। এই যে খবর আমরা যথারীতি আগে যুগসংখ্যতে পড়লাম, সেই খবরই এখন সাময়িক প্রসঙ্গেও সেটিও মেন হেডলাইনে আছে। বিধানসভা নির্বাচনে আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিত দিয়েছিলেন পশ্চিমবঙ্গের ফলাফল বিজেপির পক্ষে গেলেও অনুপ্রবেশ রুখতে আরও কঠোর এবং প্রযুক্তি নির্ভর সীমান্ত নিরাপত্তার ব্যবস্থা গড়ে তুলতে হবে। এবার সেই দিকেই বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। বাংলাদেশ ও পাকিস্তান সীমান্ত জুড়ে স্মার্ট বর্ডার চালুর ঘোষণা করে শাহ জানিয়েছেন, শুধুমাত্র সীমান্ত না, এবার দেশের ভিতরেও প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বের করতে হবে। এক বিশেষ অভিযান শুরু করা হচ্ছে। এর নেতৃত্ব দেবে বিএসএফ এবং সহায়তা করবে সাধারণ মানুষ এবং প্রশাসনও। এই ছিল সাময়িক প্রসঙ্গের প্রথম হেডলাইন। এরপর আমরা দেখে নেব দ্বিতীয় হেডলাইনে কি আছে। দ্বিতীয় হেডলাইনে সেই একই, দেশ জুড়ে বাড়লেও অসমের সাইবার অপরাধ ক্রমশ কমছে। স্বরাষ্ট্রমন্ত্রক, এটা একটা গুরুত্বপূর্ণ খুব ভালো খবর যে দেশে সাইবার ক্রাইম বাড়লেও আসামে তা কমছে ক্রমশ। অসম সাইবার অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস ঘটেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সর্বশেষ তথ্য অনুযায়ী 2024 সালে রাষ্ট্রে মোট 408টি সাইবার অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে, যেখানে 2023 সালে এই সংখ্যা ছিল 909। এই ছিল সাময়িক প্রসঙ্গের দ্বিতীয় হেডলাইন। এরপর আমরা দেখে নিচ্ছি যে তৃতীয় হেডলাইন হচ্ছে মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমসুর বিক্ষোভ, উত্তাল রাজ্য। মূল্যবৃদ্ধি নিয়ে কাল দেখা গিয়েছে আশুর বিক্ষোভের উত্তাল মিছিল। রাজ্যে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার উত্তাল হয়ে উঠল অসমের বিভিন্ন প্রান্ত। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস থেকে শুরু করে চাল, ডাল, ভোজ্য তেল সহ রুটি, নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য রাজ্য জুড়ে আশুর বিক্ষোভে উত্তাল রাজ্য। সবার প্রথমে অসমীয়া জনপ্রিয় পত্রিকা নিয়মিয়া বার্তা আমরা নিয়ে নিয়েছি এবং নিয়মিয়া বার্তার ঠিক তিনটে যে গুরুত্বপূর্ণ শিরোনাম রয়েছে চটজলদি আপনাদের সামনে তা তুলে ধরবো। সবার প্রথমে লেখা রয়েছে, আমরা জানি যে বিধানসভা অধিবেশন চলছে ষষ্ঠদশ এবং ষষ্ঠদশ বিধানসভা অধিবেশনে প্রথম ভাষণ দিয়েছে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। 28-29 বর্ষে অসমের অর্থনীতি হবে 10 লক্ষ কোটি, এমনটাই কার্যত বার্তা দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু আমরা ছবি দেখতে পাচ্ছি। আমি একটু দেখানোর চেষ্টা করব সেই ছবি, যেখানে কিন্তু কার্যত গতকাল এই ছবি উঠে এসেছিল একেবারে বিধানসভা থেকে, যেখানে কিন্তু লক্ষণ প্রসাদ আচার্য কার্যত বিভিন্ন মন্তব্য রেখেছেন এবং মন্তব্য রেখেছেন অন্যান্যরাও এবং পাশাপাশি সেখান থেকে কার্যত বলা হয়েছে যে 28-29 বর্ষে অসমের অর্থনীতি হবে 10 লক্ষ কোটি টাকা। এবং দ্বিতীয় শিরোনামের দিকে যদি আমরা নজর রাখি তাহলে পশ্চিম এশিয়ার যুদ্ধ একেবারে যেইভাবে বাড়ছে এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ ইন্ধনের এবারে কিন্তু প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রত্যেকটি জায়গাকে এবং বিশেষ করে ভারতে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই বার্তা দিয়েছেন, যেখানে কিন্তু তিনি বলেছেন যে এবারে প্রস্তুত থাকতে হবে, কেননা যুদ্ধ পরিস্থিতি ক্রমাগত কিন্তু ভয়াবহ হচ্ছে এবং সেই ক্ষেত্রেই কার্যত ভারতবাসীকে প্রস্তুত থাকার কার্যত বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার যদি তৃতীয় শিরোনামের দিকে যদি নজর রাখি তাহলে লেখা রয়েছে একেবারে বড় খবর, এই খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, ধৃত দুর্নীতিগ্রস্ত যেই ব্যক্তি তাকে কার্যত আটক করা হয়েছে। এসিএস এর বাড়িতে বাজেয়াপ্ত 1.99 কোটি টাকা, একেবারে লাচিত দাস যার নাম, এবং তার ফ্ল্যাটেই কার্যত তদন্ত করা হয় এবং তার ফ্ল্যাট থেকেই একেবারে কিন্তু বিপুল পরিমাণ পাহাড় সম টাকা উদ্ধার করা হয়েছে। আমরা নিয়মিত বার্তা দেখেইছি, একেবারে তিনটে শিরোনাম দেখে নিলাম। এবারে দ্য টাইমস অফ ইন্ডিয়ার শিরোনাম এবং দ্য টাইমস অফ ইন্ডিয়ার ঠিক যে তিনটে গুরুত্বপূর্ণ শিরোনাম রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই কিন্তু একটি অলিম্পিক সংক্রান্ত একটি খবর রয়েছে, যেখানে লেখা রয়েছে যে একেবারে কিন্তু ইতিমধ্যে কোড অর্থাৎ বিচারপতি কিন্তু ডিসাইড করেছে যে এশিয়া গেমসের ট্রায়াল কার্যত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে ভিনেশ ফোগাতের ছবি এবং তিনি 2024-এ ডিসকোয়ালিফাই হয়েছে, এমনটাই কিন্তু
কিন্তু বার্তা এখানে তুলে ধরা হয়েছে, রেসলিং এর কথা বলা হয়েছে এখানে কিন্তু, এবং সেই বার্তাই এখানে কিন্তু লেখা রয়েছে এবং পরবর্তীতে কি বিস্তারিত রয়েছে আপনাদের সামনে তুলে ধরবো। এবং দ্বিতীয় শিরোনামের দিকে যদি নজর রাখি তাহলে হচ্ছে যেখানে লেখা রয়েছে যে কাউন্টার টেরর স্পেশালিস্ট লাদাখ ডিজিপি শিফটেড টু, আচ্ছা তো বেশ, এবার কাউন্টারের জন্য মণিপুরে কার্যত তাকে শিফট করা হয়েছে এবং তিনি কিন্তু একেবারে একজন নামী ব্যক্তি, মুকেশ সিং তার নাম, ছবি দেখানো হচ্ছে তার, এবং তাকে এবারে মণিপুরে যে বিধ্বস্ত পরিস্থিতি তা সামাল দিতে কার্যত ট্রান্সফার করা হয়েছে এমনটাই লেখা রয়েছে। এবং তৃতীয় শিরোনাম, এই খবরের দিকেও কিন্তু আমরা গতকাল নজর রেখেছিলাম, শুধুমাত্র গতকাল নয় একেবারে শুরু থেকে কিন্তু আমরা নজর রাখছি, যেখানে লেখা রয়েছে যে এমপি গভর্নমেন্ট কার্যত এবারে সিবিআই তদন্তের আশ্বাস দিয়েছে তিশা শর্মার ডেথ কেসের জন্য। তিশা শর্মার ডেথ কেস এবং দীপিকা নগরের ডেথ কেস, সেই দুটি কেসের জন্য কার্যত এবারে বিভিন্ন রকম কিন্তু তদন্ত চলছে এবং এবারে কার্যত সমস্ত বিষয়টি সিবিআই এর হেফাজতে চলে গিয়েছে। আমরা দ্য টাইমস অফ ইন্ডিয়ার 3টে গুরুত্বপূর্ণ শিরোনাম দেখে নিয়েছি, এবারে কার্যত আমরা খবরের দুনিয়ায় ফিরবো। তাই পিয়ালি, প্রভাতের আলো অনুষ্ঠান থেকে কিন্তু আমরা এখানেই বিদায় নিচ্ছি, তবে আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শীঘ্রই ফিরছি খবর নিয়ে।